এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায়। ও কোন জায়গা সেটা পরে বলতে জানো, আগে তো আমাদের সঙ্গে যে আছে তার সঙ্গে পরিচয়টা সেরে ফেলতে হবে। তোমরা সবাই চিনো, তাও আমি বলে দিচ্ছি। আমার সঙ্গে আছে আজকে ভীষণ মিষ্টি আর ভীষণ কি বলবো, একদম রসগোল্লার মতো তুলতুলে নরম আর কি যাকে বলে, তনুশ্রী চলে এসছে আজকে আমার সঙ্গে আড্ডা দিতে। এবং এই যে ব্লগটা হচ্ছে এটা কিন্তু একটা স্পেশাল অকেশন হচ্ছে। এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য আমাদের স্পেশাল আড্ডা। তো আর আমার পয়লা বৈশাখের স্পেশাল আড্ডায় প্রথম গেস্টই হচ্ছে তনুশ্রী। তনুশ্রী নিজে, আমি জিজ্ঞেস করলাম যে ও কতটা খাওয়া দাওয়াতে ইন্টারেস্টেড, মানে খেতে খেতে ভালোবাসে কিনা, পছন্দ করে কিনা, তবেই না তাকে খাওয়াতে আনন্দ। তো সেই জন্য আমরা দুজনে অনেকক্ষণ ধরে অনেকটা পথ ড্রাইভ করে, সত্যি কথা বলতে তনুশ্রী আমাকে এনেছে। তো কত ভালো ড্রাইভার ছিলাম সেটা বলো। তনুশ্রী সত্যি ভীষণ ভালো ড্রাইভার। এবার আমরা জেনে নেবো যে তনুশ্রীর এখানে এসে কেমন লাগছে। কারণ প্রত্যেক বছর যখন বর্ষ শেষ হয় এবং নতুন বছর আসে, ওই সময় একটা অদ্ভুত ভাবে ধরে না, বাঙালিদের মনে প্রাণে, আমি বাঙালি হলেও দুর্গাপুজো এবং এই পয়লা বৈশাখের সময় একটা অন্যরকম বাঙালিয়ানা কাজ করে। এবং দুর্গাপুজো তো আমি ভীষণভাবে এনজয় করি, তার গল্প পরে বলবো। কিন্তু এই পয়লা বৈশাখ যেহেতু আসন্ন, তো সেই জন্য এই পয়লা বৈশাখের আগে চৈত্র সেল, মায়ের চৈত্র সেলে যাই যেরকম, তো চৈত্র সেলে গিয়ে মায়ের সাথে ঘুরে কেনাকাটা, কিন্তু তখন সবকিছু ওই রোদ্দুরে ঘোরা কেনাকাটার মধ্যে একটাই আছে, পয়লা বৈশাখে খাওয়া দাওয়া। তো এইরকম একটা জায়গায় এসে তুমি বলেছো একটা আজকে আমার স্পেশাল কিছু এখানে খাওয়াবে, যেটা পয়লা বৈশাখকে রিলেট করতে পারবে। তো এমনি প্রচন্ড ও বললো যেরকম ড্রাইভ করে এসে আমি এমনি ক্ষুধার্ত, তো এইরকম অবস্থায় যদি বাঙালি খাবার খাওয়া যায়, নাথিং লাইক ইট। আর অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে এখানে? অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। অ্যাম্বিয়েন্সটা এই জন্য ভালো লাগছে যে কেউ কেউ পছন্দ করে গরমের মধ্যে এসির মধ্যে থাকতে পারে, কেউ রুফটপ পছন্দ। আমি যেমন পার্সোনালি খুব মানে ওপেন এয়ার জায়গা পছন্দ করি, কিন্তু ওয়েদারের জন্য সবসময় হয় না। এটাই যদি ইনফ্যাক্ট দিনের বেলা হতো তখন আমরা, তো এখানে দু রকম জায়গা আছে, যেহেতু ওই ফ্লোরটাতে একরকম এসির মধ্যে, আর এইটা একদম খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, তো ন্যাচারালি ভালো লাগছে। আর এমনিতে এবারে ছোট করে জাস্ট জিজ্ঞেস করবো, তারপরেই আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করবো, তোমরাও দেখো। পয়লা বৈশাখে কি প্ল্যান এবার? পয়লা বৈশাখে গত বছর আমি শুটিং করেছি, এবার এই বছরে আমার অবশ্যই এবারে একটা সুবিধা আছে, এবছর রবিবার করেছে পয়লা বৈশাখ। তো হাফ ছুটি, যদি পুরো ছুটি ম্যানেজ করতে পারি তো ভালো, যদি হাফ ছুটিও ম্যানেজ করতে পারি, পরিবারের সঙ্গে সময় দেয়া এবং সন্ধ্যেবেলা একটু বেরোনো আর কি, এই আর কি। তার মধ্যে এবার কোন টাইমটা আমার শুটিং হবে না, স্পেশালি কোনো প্ল্যান নেই, তবে একটা প্ল্যান একদম শিওর, মাস্ট, সেটা হচ্ছে ভালো বাঙালি খাবার খাবার, নতুন জামা পরবো। ঠিক আছে, চলো আমরা তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি। হ্যাঁ, এবার খাওয়া দাওয়াটা শুরু করে একদম। তো কেমন, তুমি বলো মাটন স্টুটা কেমন? রিভিউ দেবো বলছো? বেশ ভালো, মানে এই ব্যাপারটা, বাড়িতে চিকেন স্টু খেয়েছি কিন্তু মাটন স্টুটা কোনোদিন ট্রাই করা হয়নি। এটা লেমন, বিশেষ করে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে স্টুটা, হ্যাঁ, তো এটা বেশ ভালো। একটা লেমন গ্রাসের, এই যে লেমন গ্রাস গুলো দেখা যাচ্ছে, আর একটা বড় সাইজের মাটন কিন্তু দিয়েছে এই যে। তো আমি তো রিভিউ দিয়ে দিলাম, এবার তুমি রিভিউ দেবে। যাই হোক, আমি তো রিভিউ দেবই। এখন একটু গল্প করি, করতে মানে কথা বলতে বলতে আমরা আর কি আড্ডা দিতে দিতে যাই। প্রথমেই যেটা জিজ্ঞেস করব, আমরা একটু তনুশ্রীর ছোটবেলাটায় ফিরে যাই। তনুশ্রী ছোটবেলা, হ্যাঁ, ছোটবেলা অ্যাকচুয়ালি আমি আমার জন্ম হচ্ছে হুগলি জেলায়। আচ্ছা, হুগলির কোথায়? হুগলির আমার মামার বাড়ি ভান্ডারহাটি, ওখানে আমার ওখানে জন্ম, কিংবা আমার মামার বাড়ি এবং বাবার বাড়ি কাছাকাছি, ওখানে দশঘরার কাছে। তো ওখানে আমার জন্ম, কিন্তু জন্মের 2.5-3 বছর পর থেকে আমি আমার বাবা যেহেতু জুট মিলে চাকরি করতেন, তো বাবার সঙ্গে আমি আমরা ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠাটা মফস্বলে, মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। তুমি কি একা মেয়ে নাকি তোমার ভাই বোন? আমার ভাই আছে। আচ্ছা। তো আমার ওই বেড়ে ওঠাটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, এবং হাওড়াতে আমি বেড়েছি, আমি হাওড়া গার্লস কলেজে পড়েছি, ওখানে লোকাল স্কুলে পড়েছি। তো এইরকম আমার ছোটবেলা। আর ছোটবেলাটাও একদমই আর 5টা বাঙালি মেয়ের যেরকম সাদা মাথা। কেমন কাটতো ছোটবেলাটা?
হ্যাঁ, পয়লা বৈশাখে ছোটবেলায় যেটা মাস্ট হতো, একটা হচ্ছে যে আমাদের এখন একটা ইদানিং কালে যে অনুষ্ঠানটা চলে গেছে সেটা হচ্ছে চড়ক উৎসব। ছোটবেলায় কিন্তু আমরা চড়কটা পালন করেছি। হ্যাঁ, এখন শোনাই যায় না অ্যাকচুয়ালি, হুম। সেটা একটু ইনফ্যাক্ট আমার স্কুলেও ছুটি থাকতো চড়কে। আচ্ছা, হুম। মানে এটা তো ভাবাই যায় না। আমি বাংলা মিডিয়ামে পড়েছি, তো আমাদের বাংলা মিডিয়ামে সে ছুটি বাংলা থাকতো। মিডিয়ামেও এখন দেয়। হ্যাঁ, দেয় না। তো চড়কে আমি যেহেতু মফস্বলে বেড়ে উঠেছি, তো চড়কের মেলা হতো। চড়কটা তো পয়লা বৈশাখের আগে হয়, আগের তাই দিন, তো? সংক্রান্তি, চড়ক সংক্রান্তি। হ্যাঁ। তো মেলা হতো, খুব সাদামাটা মেলা হতো, কিন্তু প্রচন্ড ভিড় হতো। এখন তো উইকলি একটা করে মেলা, সেলের মেলা, হ্যাঁ, অমুক হ্যাঁ। মেলা, তমুক মেলা, আর ওইসব জায়গায় তখন ওই যে কটা মেলা হতো, মানে প্রচন্ড রথের মেলা বলো বা যে কোনো বৈশাখী মেলা বলো, তো চড়কের মেলা একদিনই বসতো, যদিও প্রচন্ড ভিড় হতো। বাবার সাথেই যেতাম, খুব আবঝাবঝা মনে পড়ছে, খুব মনে পড়ে। একটু বড় হলে বন্ধুদের সাথে গেছি, কাছাকাছি ছিল। তো সেই এই যে চড়কে আমরা দেখেছি ওই শলা দিয়ে জিপ ফুড়ে পিঠে করে, তো ওই চড়ক উৎসবে ওইটা হচ্ছে মেন। আচ্ছা 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 আচ্ছা। তো সেই উপলক্ষে মেলা হতো, সেই মেলা দেখতে যেতাম। এবং চড়ক উৎসবের পরে পরেই আসতো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে খুব দামি জামা কাপড় কিছু হতো না, কারণ তুমি খেতে খেতে বলো, নাহলে আমাদের আড্ডা শেষ হবে না। পয়লা বৈশাখে খুব দামি জামা কাপড় কিছু হতো না, কটনের জামা, সবাই জানে সেলের জামাই হতো। চৈত্র সেলের জামা আমাদের, আর কি পরিষ্কার কথা। পয়লা বৈশাখটা বোধহয় মানে বাটার কিছু বাটার চিকেনটার সাথে, এটা উইথ বোন, কিন্তু ভালো টেস্ট। পোলাওটা কেমন লাগছে? তুমি কি প্রন ভালোবাসো? আমি মাছ খেতে এমনি ভালোবাসি। আচ্ছা, এখানে যখন দেখলাম প্রন পোলাও, আমার মনটা ভরে গেল আর কি। শুধু নতুনত্ব। আর একটা জিনিস, তুমি যখন মেলার কথা বললে, মেলাতে তো একটা আমাদের খাওয়া দাওয়াও একটা বিশাল ব্যাপার হয় মেলার। ভীষণ। সেটা একটু সেটা মেলার খাওয়া দাওয়া ছিল রং দেয়া হলুদ ঘুগনি, হ্যাঁ, আর একটা খুব ছিল সেটা হচ্ছে বরফ গোলা। গ্রীষ্মকালে ওইটা দারুণ। এটা এখন পাওয়াই যায় না। ওটা হ্যাঁ, ওই রং ডুবিয়ে ডুবিয়ে নানান রকম বোতল থাকতো সিরাপে, ওইটা খুব স্পেশাল ছিল। তো এছাড়া নানান রকম পাপড় হেনা তেনা, কিন্তু ওই মেলাগুলোই ঘুগনি আর এটা অবশ্যই থাকতো। আমি তো আজকে তনুশ্রীকে পয়লা বৈশাখে খাওয়া দাওয়ার জন্য ডেকেছি আর কি। আমি একটু আতিথেয়তা করতে দাও আমাকে। ও বাবা প্লিজ। আমি একটুখানি পোলাও দিই তোমাকে, কোনটা নেবে? মানে এই চল করে আমাকে বেশি বেশি খাইয়ে দিচ্ছে। না, আমি একটু দেখো, এটা বাড়িতে তো তুমি আমার যাবে না, তুমি এখানে যাবো, ভালো মন্দ রান্না করলেই যাবো। সেটা নিয়ে কোনো, তুমি তোমার ছানাটা নিয়ে আসবে। ছানা বলতে বলছি তো, কার কথা বলছি সেটা আমি নাই বাবা, তুমি খাও একটু, সব আতিথেয়তা আমাকেই করবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি সত্যি বলছি, এটা হচ্ছে আমি রাইস বেশি খাই না। আচ্ছা, কোনো চাপ নেই আর কি। ওটা তো বেশি না, অল্পই খাও। আচ্ছা, ছানা বলতে যেটা কথায় কথায় হলো আর কি, তনুশ্রী কিন্তু একটা, মানে তোমরা সবাই অলরেডি হয়তো দেখেছো ইনস্টাগ্রাম সব কিছুতে, ভীষণ কিউট একটা গোলু মোলু একটা ব্যাপার আছে তনুশ্রী। বলো তনুশ্রী, তোমার বাড়িতে কি আছে? আমার বাড়িতে আমার ছানা ওয়াইফাই, অলরেডি ওয়াইফাই খুব পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, কারণ ও আমার ওয়াইফাই, ওকে ছাড়া ও থাকলে আমি খুব কানেক্টেড হই। আমি বেসিক্যালি ওর নাম চার্জার রাখা উচিত ছিল, সেটা একটু মডিফাই করে ওয়াইফাই করেছি। এটা তো তো ওয়াইফাই হচ্ছে আমার একটা 1.5 বছরের শিশু। তো কাজের বাইরে আমি যখনই বাড়ি থাকি, লাস্ট 1.5 বছর ধরেও আমার স্টেজ, মানে পুরোটা স্টেজ বাস করে দেয়, মানে একদম অসাধারণ। এটা মানে সত্যি, মানে এটা তুমিও বলতে পারো, কারণ তোমারও এটা অসম্ভব সত্যি, মানে ওদের বাইকটাই আলাদা হয়। মানে তোমার মন খারাপ হলেও তুমি তনুশ্রী কিন্তু, মানে তুমি ক্যামেরার সামনে বলে মানে তোমাকে ভদ্রসভ্য হওয়ার দরকার নেই, তুমি একদম ভালোভাবে, এমনি তো বাঙালি খাবার হাত দিয়ে ভালো করে চব্বচস্য করে খাওয়া উচিত, খাও একদমই তাই। আচ্ছা, এরপরে আমরা তো ছোটবেলাটা নিয়ে তনুশ্রী শুনলাম, একটা জিনিস জিজ্ঞেস করবো, ছোটবেলা থেকে কি তনুশ্রীর মানে এই ব্যাপারটা, এটার উপর ইন্টারেস্ট ছিল? অভিনয় যে খুব, ওটা আমি রিকল করতে পারি না যে অভিনয় ইন্টারেস্ট ছিল তা নয়, কিন্তু আমি খুব সকলের সামনে খুব স্বচ্ছন্দ বোধ করতাম কোনো কিছু পারফর্ম করতে গেলে। আমি শাই ছিলাম না। মানে কবিতা বলতে ছোটদের যেরকম হয় কবিতা, নাচ, আমি নাচটাই করতাম ছোটবেলায়। তো নাচ শিখেছি কত্থক,
তারপর তনুশ্রী শঙ্করের কাছে আনন্দ শঙ্কর একাডেমিতে আমি কন্টেম্পোরারি করি। তো নাচ, এবং এই জন্যই আমি অনেকটা ফ্রি, মানে কোনো কিছু পারফর্ম করতে। তো সেইটা ছিল, অ্যাঙ্কারিং করতাম। আমার এই ক্যারিয়ারের শুরুটা আমি অ্যাঙ্কারিং দূরদর্শনে এবং বিভিন্ন জায়গায় কত বছর আগে? এটা ধরো তোমার 2008-9, আচ্ছা, 7-8 ওরকম অ্যাঙ্কারিং দিয়ে শুরু করেছিলাম। আর ওটা কি মানে তোমাকে কেউ, মানে তোমাকে দেখে কেউ পছন্দ করে নিয়ে গেছিলেন নাকি তুমি নিজে? এটা একটা মজার ঘটনা ঘটেছিল। আমি আগে একটা চ্যানেলে চাকরি করতাম, ইনকোডা টিভিতে। আচ্ছা, হ্যাঁ, ইনকোডা। শুনেছ। তো ইনকোডা টিভির ব্যাকআপ দ্য ক্যামেরা কাজ করছিল। আচ্ছা। তখন কলেজ পাশ করে সদ্য ওই করছি, হঠাৎ এরকম একটা সময় অ্যাঙ্কার আসেনি, অ্যাঙ্কার অনুপস্থিত। তাকে প্রক্সি দিতে গিয়ে আমার ক্যারিয়ার শুরু হলো আর কি। প্রথমবার খুব দেরিয়েছিলাম ন্যাচারালি, কিন্তু তারপর আস্তে আস্তে করলাম, থিয়েটার শিখলাম, থিয়েটার প্র্যাকটিস করতে করতে তোমার মনে হলো যে থিয়েটারটা, হ্যাঁ থিয়েটারটা মানে তোমার এই কাজগুলো ভালো লাগতে শুরু করলো। তো তারপর থেকে অ্যাক্টিংটা। তোমার অভিনয়ের ক্ষেত্রে যদি ফার্স্ট ব্রেক বলি, সেটা কোনটা ছিল? অভিনয়ের ক্ষেত্রে যদি ব্রেক বলো, সানন্দা টিভিতে আমি বড় একটা ক্যারেক্টার করতাম সেই সময় সিরিয়ালে, সেইটা। আচ্ছা, সেটা কোন সাল হবে? 2012। মোটামুটি মানে 11-12 তাহলে ইন্ডাস্ট্রিতে কত বছর? 11-12 বছর হয়ে গেল। বেশি। আচ্ছা, 2010 থেকে হলেই তো, আমি যদি অ্যাঙ্কারিংও বাদ দিই তাহলেও আমার 14 বছর হবে। তো এভাবে চলছে। এমনি একটা জিনিস যদি জিজ্ঞেস করি, যেহেতু এতদিন হয়েছে ওই জন্যই জিজ্ঞেস করছি যে মানে কতদিন আগে 2008-9 থেকে শুরু করে এখন তুমি তখনকার দিনের সঙ্গে এখনকার দিনের কি ডিফারেন্সটা খুঁজে পাও? কিছু কি পাও? সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে কম্পিটিশন। এখন দেখো, একদম প্রথম দিকে যখন আমরাও এই প্রফেশনে আসিনি, আমরা শুনেছি, থিয়েটার জগৎ থেকেও আমরা শুনতাম, তখনকার দিনে থিয়েটার করতে দেওয়া ভদ্রবাড়ির মেয়েদের দেওয়া হতো না। না, আমি যদি গিরিশ ঘোষের সময় ওই সময় করতাম, তাহলে সেই সময় পুরুষরা নারী চরিত্র করে করতো, তাহলে তখন একদম মেয়েরা কাজই করতো না। সেই জায়গা থেকে আস্তে আস্তে এখন 13-14 বছরের মেয়ে আগে, আমি বলছি এটা খুব মজার ঘটনা, আমি নিজে বাজার করতে ভালোবাসি। আমি বাজার করতে গেছি, আমার যেখান থেকে আমি চিকেন কিনি, ছেলেটি বলছে, দিদি আমার মেয়েকে কিন্তু আপনাদের, হ্যাঁ এ করুন। তোর মেয়ে, সেটি অলরেডি বাচ্চা। আমি, তোর মেয়ে কত বছর পড়াশোনা করছে? কি 1.5 বছর। মানে 1.5 বছর সে বাবা বলতে শেখেনি, তার বাড়ির লোকরা এখন থেকে ঠিক করে নিয়েছে যে সে যেতে হবে। সমস্যাটা সবচেয়ে বড় কথা, ওরা কিন্তু তার মানে এনকারেজমেন্ট, যেটা অনেক সময় মানে আগে সমস্যা হতো, এখন তাহলে সেটাও না না, তখন সাপোর্টটা পাচ্ছে, এটা একটা ঠিকই, কিন্তু আবার বুঝতে হবে যে সঠিক জায়গায় সাপোর্ট দিতে হবে। তো আমি মেয়েটার কিসে, সে হয়তো উঠে ফুটবল খেলতে ভালোবাসলো সে বড় হয়ে, আমি তাকে বলছি খানিকটা গ্ল্যামার দেখে তারা, হ্যাঁ একদম একদম, কিন্তু যখন ফ্লোরে এই পরিশ্রমটা করতে হবে না, আমি জানি না কিরকম ভাবে সকাল 8টা থেকে 11টা অবধি যখন খাটতে হবে, তখন ডেফিনেটলি মানে প্রচন্ড স্ট্রেস যায়। সেই জায়গায় আমাদের কম্পিটিশনটা হার্ড হয়ে যাচ্ছে। কি কোথাও মনে হয় তোমার কাজের মানটা পড়ে যাচ্ছে? কাজের মান পড়ছে, এটা ডিপেন্ড কি করে করবে বলো। তখনকার, আমি একটাই বলতে পারি, তখনকার দিনের সিরিয়ালগুলো আমরা যেগুলো দেখতাম, টানা মেগা সিরিয়াল, আমরা ছোটবেলাতে আমাদের দেখতে খুব ভালো, তাতে গল্প খুব সুন্দর থাকতো। এখন চ্যানেলের লোকদের বা আমি দোষ দেবো কি করে? সকাল থেকে রাত অবধি তারা শুধু টিআরপি লিস্ট নিয়ে তারা বসে থাকে, যে তাদের টিআরপি যেতে হবে এবং জনগণের রায়, এবং জনগণ টিআরপি লিস্টের জনগণ ধরেই আসছে, তাহলে জনগণ ওটাই দেখছে। যেটা হচ্ছে যুদ্ধ আর কি, যুদ্ধ। দুটো চ্যানেল, আমি নাম না করে বলছি, পাগলের মতন সকাল থেকে রাত অবধি যুদ্ধ করে যায়। আর যেটা ইভেন এখন ব্যাংকিং করা হয় না, বিকজ ব্যাংকিং, লং ব্যাংকিং এ জানে না যে গল্প কিভাবে আসে। তো এই মানে কাকে দোষ দেবো? পুরো সিস্টেমটাই এভাবে চলছে।
কেউ প্রেশার নিতে পারে না। আমার প্রেশার যদি আসে আমি তোমার উপর ঝেড়ে দেবো, তুমি প্রেশারে তোমার লো যে আছে তাকে ঝেড়ে দেবে। প্রেশারটা জেনারেট করছে, সবাইকে প্রেশার আসে, তো সবাই মিলে না একটা খুব যুদ্ধ চালিয়ে যাচ্ছি। কিন্তু স্টিল আমি হ্যাপি, বিকজ আমি জানি আমাকে কোনো কর্পোরেট লাইনে চাকরি দেওয়া হয়নি। আমি যেটা করতে পারি, আমি যেটা করতে চাই, আমার ক্রাফট যেটা, আমি সেটাই করি, সেটা করে রোজগার করছি। তো এর থেকে খুশির জিনিস আমার জন্য আর কিছু না। আর শুধু তাই না, সেসব করতে গিয়ে এত কিছু ভালো মন্দ খাবার পাচ্ছি না, সেটা একদমই না। মানে আমাদের তনুশ্রীকে আমরা এমনি এত মিষ্টি একটা মানুষ, আমরা সবাই খুব ভালোবাসি, তো মিষ্টি মানুষের জন্য করতেও খুব ভালো লাগে। তো ও যে এসছে তার জন্য আমি ব্লেসড। আমি ও তো মানে কিছু বলছেও না, চাইছেও না, যাই হোক আমি ওকে। আচ্ছা এইটা কি? এটা মনে হয় গন্ধরাজ চিকেন। এটা একটা ডিশ, ও তো নিচ্ছে না, আমি ওকে সার্ভ করে দিই। গন্ধরাজ চিকেন, দেখো কেমন লাগে। আচ্ছা, গন্ধরাজের একটা খুব ট্রেন্ড, হ্যাঁ মানে ট্রেন্ড চলেছে। না প্লিজ, আমি আর রাইস নিতে পারবো না, তুমি একটু খাও। দিস ইজ রিয়েলি গুড, ভালো। এটা শুধু গন্ধরাজ না, কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, মানে কাঁচা লঙ্কা গন্ধরাজের একটা ফ্লেভার আছে, সেটা খুব ভালো যাচ্ছে। না, ও যে এরকম করে করে বলছে যে সবকিছু বুঝতে পারছে ভেতরে কি দেওয়া আছে, সেটা কিন্তু একটা কারণ আছে। ও কিন্তু নিজে খুব ভালো কুক, ঠিক আছে? ও ওর কাছেই জানতে চাইবো, সব থেকে মানে বাড়ির মানুষেরা, সব কাছের মানুষেরা কোনটা পছন্দ করে তোমার হাতের খেতে? আমার বর হচ্ছে আমার অন্ধভক্ত খাবারের ব্যাপারে, আমি যা রান্না করি ওর তাই ভালো লাগে। তো মানে ব্লেসড, খাওয়া যায় না আর কি। আমি মোটামুটি আমার রান্না করার, যেহেতু বলে না যে খেতে ভালোবাসে সে রান্না করতে তার এমনি আসে। কারণ তুমি কি মানে তুমি বাঙালি রান্না বেশি ভালো করো নাকি মানে অন্য? দেখো, আমি আগে বাঙালি রান্নাই, আমি যখন আমার মনে আছে আমি একা থাকতাম যখন কলকাতায় এসে, আমি নিজের একার জন্য মোচার ঘন্ট রান্না করে ভাত খেয়েছি, মানে এতটাই, আমি সত্যিই খেয়েছি, মানে আমার এতটাই লাগে। মানে তোমার তাহলে কি ফেভারিট কুইজিন যদি বলি বাংলা খাবার? বাঙালি একদম। কিন্তু আমার ইটালিয়ান খুব, আমি খুব বিভিন্ন রকম কুইজিন খেতে ভালোবাসি। আমার ইটালিয়ান ভালো লাগে অবভিয়াসলি। বাঙালির আবার একটা অদ্ভুত প্রেম আছে চাইনিজ খাবারের উপর। চাইনিজটা হচ্ছে অল টাইম। বিরিয়ানি ভালোবাসি, আমি খুব ভালো বিরিয়ানিও করতে পারি, মানে আমার বাড়ির লোক বলে। এটা জানা রইলো। সব থেকে তুমি নিজে, তোমাকে যদি বলি যে তুমি কি মনে হয় কোনটা সবচেয়ে বেশি ভালো রাঁধো তুমি, একটা ডিশ যদি বাছতে বলি? আমাকে যদি ডিশ বাছতে বলা হয়, আমি তাহলে বলবো চিংড়ি মাছের মালাইকারি। বাহ, এটা তো মানে আইটেমটাই এমন, মানে যাই হোক, এটা তো ভালো রাঁধো। আর সব থেকে তোমার নিজের পছন্দের ফেভারিট ডিশ কি? দেখো, আমি খুব মাছ ভক্ত, মাছ খেতে খুব ভালোবাসি। এবার তুমি যদি বলো মাছ এনি ফর্মে, মানে আমি ছোট বড় মাছ সব মাছ খেতে ভালোবাসি, কোনো মাছ থেকে আরম্ভ করে সব। রেস্টুরেন্টে গেলে আগে মাছ খুঁজি, ও মাছের আইটেম, তারপরে চিকেন। আমি রেড মিট খাই না, মাটন খাই না, বা কোনো রেড, আমি সি ফুড ভালোবাসি। এবার তুমি যদি বলো কমফর্ট ফুড, তো ডেফিনেটলি হ্যাঁ, মায়ের হাতের ডাল, আলু সেদ্ধ, ওই এগুলো তো মানে। তোমার তুমি তো ভালো রান্না করো বললেই, বাড়ির মধ্যে কি মানে অনেকের মানে সৌভাগ্য হয় এটা যার হাজবেন্ডরা রান্না করতে পারে, তোমার কি সেরকম সৌভাগ্য হয়েছে? আমার হাজবেন্ড একটা রান্না খুব ভালো করতে পারে, সত্যিই ভালো পারে, মানে যেটা খুব অবাক করা রান্না নয়, সেটা হচ্ছে এটা কফি বানাতে। কফিটাও সত্যি খুব ভালো বানাতে। ঠিক আছে, তো কফিটাও একটা রান্নার মধ্যেই পড়ছে। না, আমি সত্যি অত ভালো কফি ওর মতন বানাতে পারি না, খুব ভালো কফি বানাতে পারে। ভালো। এরপরে আরেকটু যে কথায় আসবো, যেটা আমরা সবাই জানি যে তনুশ্রী কিছু বছর আগে নিজের জীবনের একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, পেরিয়ে এসছে। মানে তখনও রীতিমতো চুটিয়ে কাজ করছিল, তো ওই উইল পাওয়ারটা সবার থাকে না। তো সেটা একটু শুধু মানে ঘটনাটার জন্য জিজ্ঞেস করছি না, আমরা অনেকেই খুব সহজে ভেঙে পড়ি, তো জিজ্ঞেস করবো মানে কিভাবে মনের জোরটা ধরে রাখলে। আর যারা
এটার সঙ্গে আরেকটা জিনিস আমি রিলেট করব, এটা হয়তো একটা অন্য ব্যাপার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, মানে একটা জীবনের কঠিন সময়, কিন্তু এখন তো অনেক অভিনেতা অভিনেত্রীরা আসে, তারা কাজ পাচ্ছে না ভেঙে পড়ে, সুইসাইডের দিকে চলে যায়, মানে ভেঙে পড়েই যায় আর কি। জীবনের কঠিন সময়ই আমরা বলতে পারি, ওই জন্যই তারা চলে যায়। মানে তোমার জীবনে যে ওই রকম একটা ফেজ, ওই রকম একটা ঘটনা, নিজেকে শান্ত রাখলে কি করে, ধরে রাখলে কি করে? আসলে না আমি খুব খুব স্ট্রাগল ঠিক বলবো না, আমি না খুব এর মতন হয়তো অতটা ভয়ানক না হলেও আমি টাইমকে ম্যানেজ করে আমি এরকম পরিস্থিতি অনেকবার অ্যাডজাস্ট করেছি। আমার লাইফে এরকম অনেক সিচুয়েশন এসেছে যেটা আমাকেই ডিসিশন নিতে হতো, আর এখানেও ঠিক তাই। তোমার ঘটনাটা একটু ছোট করে বলেও দাও, যারা প্রথম দেখছে তাদের। 2022 সালে আমি তখন কাজ করছি, একদিন রাত্রে আমি শুটিংয়ে আছি, তো হঠাৎ করে আমার বাড়ি থেকে ফোন আসে যে আমার হাজব্যান্ড একটু অসুস্থ বোধ করছে, স্বাভাবিক গ্যাস অ্যাসিডিটি এরকম বমি হচ্ছে, বাঙালিরা যা হয় গ্যাসের ওষুধ দিয়ে চলে গেল। বাড়িতেই ছিল, সারা রাত বাড়িতে ছিল। পরের দিন আমরা যখন কমছে না হসপিটালে নিয়ে যাই এবং গিয়ে জানতে পারি যে ওর মাথায় একটা প্রকাণ্ড টিউমার, ব্রেন টিউমার, এবং সেটা খুব খারাপ সিচুয়েশন এবং খারাপ অবস্থায় আছে। তার আগে তোমরা কিছু জানতে না, তার আগে মানে তার 1 ঘন্টা আগেও জানতাম। আমরা সিটি স্ক্যানটাও করেছিলাম খুব ক্যাজুয়ালি, সো দ্যাট মানে নর্মালি হয়তো করতে হয় হসপিটালে ফর্মালিটিস হিসেবে, আদারওয়াইজ আমরা জানতাম না। এবং বলেছিল খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, ওটা গ্রো করে গেছিল, ওটা ব্লিড করতে শুরু করেছে, এতটাই খারাপ। তো সেই সময় আমার বাড়িতে আমি ছাড়া কেউ ডিসিশন নেওয়ার, ওর মা ছিলেন, ওনার মা আমাকে ভরসা করেছিলেন যে আমি যা ডিসিশন নেবো, কারণ সেই সময় 10 জনের 10 কথা আসে, কেউ বলে এখানে করাও, কেউ বলে বম্বে নিয়ে যাও, কেউ বলে ভেলোর নিয়ে যাও, কেউ বলে ব্যাঙ্গালোর নিয়ে যাও, ডাক্তার একরকম বলছে। কিন্তু আমি জানি ওই দেয়ালে পিঠটা ঠেকে গেছিল, আমাকে এটা করতে হবে, এবং আমি এটাও জানি আমার কাজটা আমাকে করতেই হবে, কাজটা বাঁচিয়ে রেখে, মানে আমার তো প্রফেশনালিও কমিটেড, আমাকে তো যারা এত এত টাকা, অনেকগুলো কাজই করছিল। হ্যাঁ, আমি 2টো কাজ প্যারালি করছিলাম, মেগা সিরিয়ালে একটা করলেই অবস্থা খারাপ হয়ে যায়, 2টো করতে হয়। এবং টাচুট আমার প্রডিউসাররা আমাকে সেই সময় অসম্ভব সাহায্য করেছিলেন। এইরকম নয় আমি যেরকম, আমাকে কাজটা কিন্তু বন্ধ করতে হয়নি, কারণ আমাদের জানেন যারা পার ডে আর্টিস্ট তারা কাজ বন্ধ করা মানে টাকা বন্ধ, টাকাটাও আমার সেই সময় ডেফিনেটলি দরকার ছিল। তো আমি কাজের সঙ্গে সঙ্গে হসপিটাল, এবং ওরা একটা 12 ঘন্টা অপারেশন, যার পূর্ববর্তী সময়ে ডক্টর আমাকে যতটা ওয়ার্স্ট বলা যায় আর কি সেটা জানিয়ে দিয়েছিলেন। সেই সময় ওই ধৈর্য ধরে একটা 12 ঘন্টার অপারেশন, এক হাতে আমার বাবা। ভয় করেনি যে মানে মানুষটা ফিরে আসবে কিনা, অফকোর্স মানে ফিরে আসবে কিনা, দেখো আমরা যতই আমরা বলি কুচিন্তা করবো না, আর যদি তোমার মেয়ের ফোনটা দুবার না আসে তোমার মাথায়, তুমি মুখে বলবে না, তোমার খারাপটাই মাথায় আসবে, সবারই আসে, অফকোর্স আমার ওইভাবে মাথায় এসছে। কিন্তু আমি ভেঙে পড়িনি, কারণ আমি কান্নাটা কাকে দেখাবো, একটা তার মা, মানে আমার ডাবল যার বয়স, তার মুখে তার সন্তান, এক আমার বাবা যে আমাদের দেখে, তা আমি কার কাছে কাঁদ, অবভিয়াসলি অর্পিতা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, সবাই জানে, অর্পিতাও আমাকে হাত ধরেছে, কিন্তু মানে আমার না তখন কান্নাটা আসেনি, কারণ আমি দাঁতে যাচ্ছে, হ্যাঁ মানে আমি ভেবেছি যে কেউ কিছু করতে পারবে না এখানে, ইভেন আমিও কিছু করতে পারবো, আমি শুধু ডিসিশনটা নিতে পারবো, বাকি সব ভগবান আর ডাক্তার। তো টাচুট ঈশ্বরের কৃপায় খুব ভালোভাবে। জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, এখন তোমার যেটা অসম্ভব, মানুষ তোমাকে বোধহয় এতদিনের কেরিয়ারে তুমি বোধহয় সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছো নিমফুলের মধ্যে যে ক্যারেক্টারটা করে, চরিত্রটা করে, চরিত্রটা যখন পেলে তখন তোমার কিরকম মনে হলো, আর কিভাবে চরিত্রটার জন্য নিজেকে তৈরি করবে? চরিত্রটা যখন পেলাম তখন আমি ভেবেছিলাম ওই চরিত্রটা আমি করবো না। কেন? ললিতা চরিত্রটার বয়স এবং তার যা দেখানো হয়েছিল, এবং আমার অপোজিটে যিনি আছেন সুব্রতম, যে আমাকে বলা হয়েছিল চরিত্রটা আমার থেকে অনেকটা এই যে
তো আমার প্রথমেই মানে আমি এরকম নয় আমার থেকে এজের ওপরে আমি করিনি, কিন্তু এই চরিত্রটা করার এটা অনেকটা গ্যাপে আমার নাতি নাতনি আছে এরকম দেখানো হচ্ছে। অবশ্যই। তো সেখানে আমি একটু দোনামোনায় ছিলাম। তো তারপরে যা হয়, আমার খুব কাছের বন্ধু একজন ছিল, সে আমাকে বোঝালো। আমার জি বাংলা যিনি এ আর কি মানে ইপিওনে সৃজিতা সবিক ওরা সবাই বোঝালো। এবং যখন আমি চরিত্রটা পেলাম তারপর আমি প্রিপারেশন নিই, মানে আমি যখন করবো ঠিক করেছি তারপর আমি প্রিপারেশনটা নিতে শুরু করেছি। প্রিপারেশন নিতে গেলে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হয়েছিল। একটা ছিল এই পুরো পরিবারটা দত্ত পরিবার, নর্থ ক্যালকাটার একটা পরিবার এবং খুব ছাপোষা পরিবার। বনেদির থেকেও বড় কথা নর্থ ক্যালকাটার একটা কালচার আছে, মানে একদম লড়াই হানা টানা, মানে ওই রকম একটা পরিবার। সেখানে একটি খুব স্নিগ্ধ চরিত্র ললিতা, বয়সটা বাড়িয়ে নিজের গ্রেসটাকে রেখে এবং ওই স্নেহময়ী ক্যারেক্টারটা করার জন্য কিছু ছোট ছোট প্রিপারেশন নিয়েছিলাম। বাকি যেরকম এত সুন্দর স্ক্রিপ্ট পেয়েছি, আমি এত সুন্দর স্ক্রিপ্ট পেয়েছি, স্ক্রিপ্টে আর এক্সট্রা করে কিছু করতে হয়নি, মানে এত আপনিই মনে হবে যেটা বেরোবে, খুব ভালো স্ক্রিপ্ট পেয়েছি। তো ললিতা চরিত্র আমাকে সত্যি, আমি এই যে তুমি কথাটা বললে এটা আমি 10 জায়গায় বলি, নিমফুলের মধ্যে ললিতা আমাকে যা দিয়েছে আমার এত বছরের ক্যারিয়ারে, আমাকে সেটা আমি এত সমান পরিমাণে অধ্যাবসায় দেখিয়েছি, সমান পরিমাণে খেটেছি, করেছি, কিন্তু ললিতা আমাকে যা দিয়েছে সত্যি যায়নি। আর মানে এটার সূত্র ধরেই ওই জন্য জিজ্ঞেস করবো, মানে ললিতা চরিত্রটা করতে করতে সাধারণ মানুষের এরকম কোনো একটা ঘটনা মনে পড়ে যে এমন ভালোবাসার সম্মুখীন তুমি হয়েছো যেটা হয়তো তোমার চিরদিন মনে থাকবে, কোনো ঘটনা? ললিতা চরিত্র করার আগে আমি ফুল প্লেজেড কয়েক বছর নেগেটিভ ক্যারেক্টার করতাম, তো সেখানে ন্যাচারালি লোকে আমাকে গালাগাল দিত, লেগে যেত। ইভেন আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমাকে প্রচুর চ্যানেলে কাজ দিত না আমার মুখটা নাকি পজিটিভ ক্যারেক্টারের সঙ্গে যায় না বলে। সেইটা আমাকে এই চ্যানেল ব্রেক করেছে, যে এই বলে না এই শার্প ফিচারে ওই রকম যাবে না একদম, সেই এবার এটাও আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে আমাকে সবাই বলতো তোকে এইরকম ফিচারে পজিটিভ, অনেকবার ছবি গিয়ে হয়েছে। তো যেটা তুমি জিজ্ঞেস করলে যে মানুষের ভালোবাসা মানে মানে সেগুলো আমি শোতে গেলেই বুঝতে পারি, মানে পাড়া গ্রামের যে শো গুলো মানে পারলে পায়ের ধুলো নিয়ে নেয়। মানে ইনফ্যাক্ট আমি এখানেই বলছি, মানে আমরা এই খাওয়া দাওয়ার মধ্যে ছিলাম, মানে তারা অ্যাকচুয়ালি চলে গেল বলে বিরক্ত হয়ে, মানে আমার প্রশ্নের চোটে আর কি, এক্ষুনি আমরা মানে ম্যাডাম একটা ছবি তুলবো, মানে সবাই অনেকক্ষণ আমি আর মুখে সমানে বলে যাচ্ছি যে সমানে শুনতে পাচ্ছি, যা না হয়। একটা মজার ঘটনা গতকালও ঘটেছে। আমি না খুব মানে গড়িয়াহাট বা এ থেকে বাজার করতে ভালোবাসি, এই সেলে যখন আমার গত বছর অসুবিধা হয়েছে এই ললিতা চরিত্রের জন্য। আগে মোটামুটি মাস তো এই করোনার পর, আগে তো মাস নিয়ে পড়তো না মোটামুটি, কিন্তু আমি গড়িয়াহাটে নাইটি দরদাম করছি বা ঝুমকো দরদাম করছি, এইটা ললিতা করছে, নিতে পারছে না লোকজন, সে আমি লজ্জায় চলে এলাম যথারীতি, কিন্তু আমার মনটা পড়ে এলো ওখানে। হ্যাঁ মানে ওটা তো আনন্দ, সারা বছর তো অনলাইন আর শপিং মল থেকে কিনি, আমার এই পুজোর সময় বা চৈত্র সেলে একটু মনে হয় ওই বাজারগুলোয় যায়, হ্যাঁ একটু ওই ঘর সাজানো জিনিস কিনি, আমি ঘর সাজানো পর্দা, বিছানার চাদর, এইগুলো একটু দরদাম করে না কিনলে মজা আসে না। এটা যদি নাও হতো সেটাও দেখতে মানে মিস করতে, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তো সেই আর কি, মানে এইভাবে মানুষের মানে জনপ্রিয়তাটা পেয়েছে, এটা মানে তনুশ্রী কতটা পেয়েছে আমি জানি, ললিতাকে ভীষণ ভাবে অ্যাডমায়ার করে, মানে তনুশ্রী ললিতা হয়ে উঠতে পেরেছে বলেই হবে। এবার যেহেতু আড্ডার একদম শেষ পর্যায়ে, একদম আড্ডাটা শেষ করব, তো এবার সবাইকে আমার যারা যারা দর্শক আছো বা আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাবো। তুমি দর্শকদের জন্য একটু কিছু বলো, শুভ নববর্ষ আসতে চলেছে। অবশ্যই নতুন বছর আসছে, আমি যেরকম বললাম যে মনে প্রাণে সারা বছর বাঙালি থাকলেও নববর্ষ এবং পুজোতে একটু স্পেশাল বাঙালি হয়ে উঠতে ইচ্ছা করে। তো আই এম শিওর আপনারাও এইভাবেই করছেন, ঘর সাজানো থেকে আরম্ভ করে, এবং আমি বলবো যে যেভাবে আমরা নববর্ষ পালন করি নিজেদের মধ্যে আনন্দ করে, যদি পারেন এবছরটা একটু অন্যদের সঙ্গেও, যারা পথশিশু বা যারা এই নববর্ষের আনন্দটা
মানে সেইভাবে করতে পারছে না শুধুমাত্র আর্থিক অসঙ্গতির জন্য, সামান্য যদি কিছু ওদের সঙ্গে শেয়ার করে নববর্ষটা পালন করতে পারেন, দেখবেন সারা বছর আপনারাও অত্যন্ত ভালো থাকবেন। এবং এটা আমি এই জন্য বলছি না আপনাদের বলার জন্য, এটা আমি নিজেও চেষ্টা করি, সব সময় হয়ে ওটা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি মাথায় থাকে কোনো না কোনো সময় নববর্ষ না হলে সারা বছর একটু যদি শেয়ার করে, শেয়ারিং বলে না, শেয়ারিং এর থেকেও বড় কথা কিছু নেই যে আমরা খাবার শেয়ার করলাম। তো ডেফিনেটলি যারা যাদের সেইখানে আটকে যায় আর কি আর্থিক অসঙ্গতির কারণে, সেখানে যদি আপনারা একটু পাশে দাঁড়ান, অবশ্যই নববর্ষ কেন সারা বর্ষ আপনাদের খুব ভালো কাটবে। ভীষণ মিষ্টি, ভালো একটা মানুষ। এই কথাগুলো এত মন থেকে, এই কথাগুলো খুব কম মানুষের ওই কথাগুলো বললো। তো আমিও নতুন বছর আসছে, সবাইকে আগাম শুভ নববর্ষ জানাচ্ছি। আর সবাইকে বলবো আরো নতুন নতুন এরকম ভিডিও দেখবে, মানে যত খাবার জায়গারও সন্ধান পাবে, তার সঙ্গে এরকম সুন্দর মিষ্টি মিষ্টি মানুষকে নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হবো। তাই তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মানে আমার ফ্যামিলিতে যুক্ত হও। তো সবাইকে আবার সবসময় শুভ নববর্ষ জানিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে।